আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। আরব সব গরমের ছুটিতে নিজের মামার বাড়ি চলে আসতো। শহরের ছোট্ট 2 BHK ওর পছন্দ নয়, ওর পছন্দ গ্রামে থাকা ওর মামার বাড়ি। ও আসলে ওর মামা সব থেকে বেশি খুশি হয়। কিন্তু এইবার ওর মামা চায়নি যাতে আরব ওখানে আসুক। আরব, এইবার তুই গ্রামে আসিস না, আমরা গিয়ে তোর সঙ্গে দেখা করব। কিন্তু মামা, আমি তো ভাবছিলাম যে এই বছর তো আমার কলেজের লাস্ট ইয়ার, তারপরেই তো আমি জব করব, তারপর না জানি কবে ছুটি পাবো। বাবা, আমি জানি যে তুই এখানে আসতে চাইছিস, কিন্তু এইবার বাদ দে। এই বলে উনি ফোনটা রেখে দিলেন। কিন্তু আরব ভেবেই নিয়েছিল যে ও এইবার কাউকে কিছু না বলেই ওখানে চলে যাবে, যাতে ও এটা জানতে তো পারবে যে ওর মামা ওকে কেন বারণ করছে। মামার গ্রাম একটু দূরেই ছিল। পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে প্রায় অন্ধকার নেমে এলো। অন্ধকার আর উঁচু পাহাড়ি রাস্তা হওয়ার দরুন গাড়িটাও আসতে চলছিল। তখনই হঠাৎ করে রাস্তার মোড়ে একজন বয়স্ক মানুষ ওর গাড়ির সামনে চলে এলো। গাড়ির ধাক্কা খেয়ে উনি মাটিতে পড়ে গেল। গাড়ির স্পিড কম ছিল, সেই জন্য সাথে সাথে আরব গাড়িটা কন্ট্রোল করে নিয়েছিল, নাহলে উনি আরও আঘাত পেতে পারতেন। আরব তাড়াতাড়ি গাড়ি থেকে নামলো আর ওনাকে সাহায্য করে তুলতে তুলতে বলল, আরে আপনার ব্যথা লাগেনি তো? হঠাৎ করে আপনি গাড়ির সামনে চলে এলেন। বাবা, তোমার ভুল নয়, এটা আমার ভুল। আমায় ক্ষমা করে দাও বাবা। আপনি কোথায় যেতে চান বলুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। এই সামনে জঙ্গলে আমার ঠিকানা। আপনি আসুন, গাড়িতে বসুন না, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আরবের কথা শুনে সেই বয়স্ক মহিলা গাড়িতে গিয়ে বসলেন আর আরব গাড়ি চালাতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর একটা পুরো বাড়ি দেখতে পেল আরব। মহিলা সেইখানে গাড়ি থামাতে বলল। আরব গাড়ি থামালে সেই মহিলা ওকে বলল, ধন্যবাদ বাবা, তুমি আমায় পৌঁছে দিলে। এখন তোমার জন্য আমায় কিছু করতে হবে, এসো আমার সঙ্গে। বয়স্ক ভদ্র মহিলার গলায় অদ্ভুত স্নেহ ছিল। আরব কোনো কিছু না ভেবেই সে ভদ্র মহিলার পিছনে হাঁটতে থাকলো। তখনই ওর মামা হঠাৎ করে সেখানে এসে পৌঁছলো। আরব, দাঁড়াও, কোথায় যাচ্ছ? মামার গলার স্বর শুনে আরব জ্ঞানে ফিরল আর আরব মামার দিকে তাকালো। নিজের মামাকে দেখেও হাসি মুখে বলল, আরে মামা, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো এখানে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। এই দিদার সঙ্গে আমার গাড়ির ধাক্কা লেগে গেছিল, আমি ওনাকে ড্রপ করার জন্য এখানে এসেছিলাম। কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। কি সব বলছো তুমি? দেখো, এক্ষুনি তো এখানেই ছিলেন, ওই তো ওনার বাড়ি। এটা বলে আরব মুখ ঘুরিয়ে তাকালো, দেখলো ওখানে কোনো বাড়ি নেই, বরং ঘন জঙ্গল ওখানে। হ্যাঁ, এটা কি করে হতে পারে? এক্ষুনি তো এখানে একটা বড় বাড়ি ছিল। আরবের কথা শুনে ওর মামার মুখ ভয়ে শূন্য হয়ে গেল। উনি তাড়াতাড়ি আরবের হাত ধরলেন আর ওকে গাড়িতে বসে নিজেই ড্রাইভ করতে শুরু করলেন। লুকিং গ্লাসে তখন সেই বয়স্ক ভদ্র মহিলার ভয়ঙ্কর মুখটা ফুটে উঠছিল। ও উঠতে উঠতে এসে আরবের কাঁধের উপর চেপে বসল। হঠাৎ করে আরবের কাঁধে ব্যথা হতে শুরু করল। সারা শরীর ক্লান্তিতে অবশ হয়ে যাচ্ছিল। ও ভাবল যে অনেক দূর থেকে ড্রাইভ করে এসেছে, তাই ক্লান্তির জন্য বোধহয় হচ্ছে। ও সোজা গিয়ে একটা ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ল। ওর মামা এসে ওর বিছানার উপরে বসল। তখনই ওখানে আরবের মামি এসে উপস্থিত হলো আর বলল, কি হয়েছে? চিন্তিত দেখাচ্ছে তোমায়। আর আরবের আসার তো কোনো খবরও ছিল না, হঠাৎ করে চলে এলো। কোথায় পেলে ওকে? আরব ওই জঙ্গলে গিয়েছিল আর কোনো একটা বুড়ির ব্যাপারে কথা বলছিল। আমার তো ভয় লাগছে যে ওই ডাইনির ছায়া আবার আরবের উপর এসে না পড়ে। কি সব বলছো তুমি? শুভ কথা বলো, কিচ্ছু হবে না। তাছাড়া আমি এই জন্যই এইবার আরবকে এখানে আসতে বারণ করেছিলাম, কিন্তু তাও এখানে চলে এলো। তুমি চিন্তা করো না, কিছু অনর্থ হবে না। কাল পূজারীকে বলে ওর জন্য রক্ষা কবচ বানিয়ে নেব। মনে হচ্ছে আরব খুব ক্লান্ত, যখন ও উঠবে তখনই ওকে খেতে দেব। তুমি বরং এখন খেয়ে নাও। মামা চিন্তিত মুখে ওর পাশ থেকে উঠে বাইরে বেরিয়ে গেল আর খাবার খেতে শুরু করল। যেই উনি আরবের কাছ থেকে উঠলেন, আরব নিজের চোখ খুলল। ওর চোখ দুটো লাল টকটক করছিল। ও একটা রোবটের মতো নিজের জায়গা থেকে উঠে পড়ল আর আস্তে আস্তে হেঁটে ঘরের বাইরে চলে গেল। মামা ভাবল যে ও এখনো ঘরেই শুয়ে আছে। জঙ্গলের মাঝখান থেকে ভয়ঙ্কর সব জন্তুর আওয়াজ আসতে শুরু করল। মামা ওই আওয়াজটা শুনে বাড়ির বাইরে বেরোল আর সামনে যে দৃশ্য দেখতে পেল সেটা দেখে অবাক হয়ে গেল। আরব একটা জ্যান্ত ছাগলকে চিবিয়ে খাচ্ছিল। ওর হাত থেকে আর মুখ থেকে রক্ত বেরোচ্ছে।
ও নিজের বড় বড় লাল চোখ নিয়ে নিজের মামার দিকে তাকালো আর হাসতে শুরু করলো। তারপরে ছাগলের টুকরোগুলো নিজের মামার দিকে ছুঁড়ে দিয়ে 4 হাত পায়ে কোনো জন্তুর মতো সেখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে গেল। মামা সেখানে মাটিতে বসে পড়ে আফসোস করতে শুরু করলো আর ভাবলো ওর এখানে আসার প্রয়োজনই বা কি ছিল। পরের দিন সকালে সারা গ্রামে হাহাকার শুরু হলো। অনেক গৃহপালিত জন্তুর সঙ্গে সঙ্গে 2 বাচ্চার ডেড বডিও পাওয়া গেছে। আরব নদীর ধারে অজ্ঞান হয়ে পড়েছিল। বলছি দাদা মোহন, তুমি সৌভাগ্যবান যে কালকে সারা গ্রামে এত কিছু হওয়ার পর তবুও তোমার ভাগ্নে এখনো বেঁচে আছে। নাও, ওকে সামলাও। নদীর ধারে অজ্ঞান হয়ে পড়েছিল, ওর অবস্থাটা একবার দেখো। হয়তো ওই ডাইনিটা ওকেও মারার চেষ্টা করেছিল। মামা ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে আরবের হাতটা ধরল আর ওকে বাড়ির ভিতরে নিয়ে এলো। আরবের চোখ দুটো এখনো লাল ছিল। আরবের মামা খুব ভালো করেই জানত যে আরবের উপরে ডাইনির ছায়া রয়েছে। উনি দ্রুততার সঙ্গে পূজারী মশাইয়ের কাছে পৌঁছালেন আর ওনাকে সবকিছু খুলে বললেন। পূজারী মশাই রাগের মাথায় ওনার দিকে তাকিয়ে এটা বলল, ওকে আর কোথা থেকে এসেছে কিছুই জানা যায়, কিন্তু এটুকু জানি যে ওই আত্মা ভীষণ শক্তিশালী। আমি ওর কোনো ক্ষতি করতে পারবো না। সেই জন্যই আমি সকলের সুরক্ষার জন্য সকলকে রক্ষা কবচ দিয়েছিলাম আর সবাইকে বলেছিলাম যে আগামী পূর্ণিমা পর্যন্ত কোনো বাইরের লোককে এই গ্রামে নিয়ে আসবে না তোমরা, না হলে তার সাহায্যে সেই আত্মা এই গ্রামে চলে আসবে। কিন্তু তুমি বোধহয় আমার কথা ভালো করে মন দিয়ে শোনোনি। এবার যতক্ষণ না পূর্ণিমার দিন আমার গুরু নিজের সাধনা শেষ করে এখানে আসছেন, ততক্ষণ আমি কিচ্ছু করতে পারবো না। পূজারী মশাই, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরেও জানি না ও কি করে এখানে চলে এলো। গ্রামে যা কিছু হয়েছে তার পিছনে আরবেরই হাত রয়েছে। মোহন, তাড়াতাড়ি এসো, তোমার ভাগ্নে। আমার ভাগ্নে? কি বলছো? হ্যাঁ, তাড়াতাড়ি এসো। গ্রামবাসীদের কথা। মোহন তাড়াতাড়ি মন্দির থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওখানে আরবের সামনে অনেক কাঁচা মাছ পড়েছিল। আরব সেগুলো কাঁচা কাঁচাই খাচ্ছিল। ওই মাছগুলো খেতে খেতে আরব হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। মামাবাবু কয়েকজনের সাহায্য নিয়ে ওকে বাড়ির ভিতর নিয়ে এলো আর সেই ঘরের দরজায় তালা মেরে দিল। পূর্ণিমা পর্যন্ত কেউ এই ঘরের তালা খুলবে না, কিন্তু এটা তো নিশ্চিত যে ওই আত্মার ছায়া ওর উপরে রয়েছে। কিন্তু প্রতিবার আত্মা নিজের শিকারকেই শেষমেশ মেরে ফেলে, কিন্তু এইবার ও এর সাহায্যে শিকার করছে। এর পিছনে কোনো রহস্য রয়েছে। ওরা কথা বলছিলই, তখনই হঠাৎ একজন সাধু ওখানে উপস্থিত হলো। ওনাকে দেখে পূজারী মশাই নমস্কার করে বললেন, আরে গুরুদেব, আপনি এখানে হঠাৎ করে? কি ব্যাপার? পূর্ণিমা আসতে তো এখনো 7 দিন বাকি। জানি না কেন সাধনাতে আমার মন বসছিল না, বারবার মন বিচলিত হয়ে উঠছিল। সেই জন্যই আমি আমার সাধনা ছেড়ে এখানে চলে এলাম। গ্রামের ভিতরে পা রাখতেই আমি আসল সত্যটা জানতে পারলাম। মোহন, তোমার ভাগ্নে কোনো সাধারণ মানুষ নয়, বরং ঘন অমাবস্যার দিন ও জন্ম নিয়েছে। কোনো অপশক্তি ওর কোনো ক্ষতি করতে পারবে না। গুরুজি, আপনার কাছে তো ভবিষ্যৎ অতীত কোনো কিছুই লুকোনো নয়। এই আত্মার রহস্য কি? 1000 বছর ধরে ওই আত্মা নিজের মুক্তির খোঁজ করছে। অনেকে ওকে বন্ধনে বেঁধেছিল আর তারপর সেই বন্ধন থেকে মুক্তি পেয়ে যেত। বন্ধন থেকে মুক্তি পেতে পেতে ও ভীষণ শক্তিশালী হয়ে উঠেছিল। কিছুদিন আগে কেউ জঙ্গলে খোঁড়াখুড়ি করে কলসিটা বাইরে বের করেছে। তারপরে এই আত্মাটা বাইরে বেরিয়ে এসেছে। গুরুজির কথা শুনে সকলে একে অপরের মুখের দিকে তাকাল, কিন্তু কেউ এটা জানতো না যে ওই খোঁড়াখুড়িটা কে করেছিল। যা হয় তা মঙ্গলের জন্যই হয়। আজ সেই মহান নক্ষত্রের অষ্টমীর দিন। আজ রাতে আমরা ওই আত্মাকে মুক্তি দেওয়ার চেষ্টা করতে পারি। বলুন, কি করতে হবে? জঙ্গলে গিয়ে ওই কলসিটাকে খুঁজে রাত হওয়ার আগে এখানে নিয়ে এসো। কয়েকজন গ্রামবাসী গুরুজির কথা শুনে সাথে সাথে সেই কলসি খুঁজতে জঙ্গলে চলে গেল। আর কিছুক্ষণ পরিশ্রম করার পরেই ওই কলসিটা ওরা পেয়ে গেল। ওরা ওটা নিয়ে গুরুজির কাছে চলে এলো। এদিকে গুরুজি যজ্ঞের সব ব্যবস্থা করে ফেলেছিল। আরবের মামা আরবকে ঘর থেকে বাইরে নিয়ে এলো। আরব রাগের চোখে সকলের দিকে তাকাচ্ছিল।
গুরুজি সেই কলসির ভিতরে জ্বলন্ত কর্পূর আর নারকোল আর কিছু লবঙ্গের টুকরো ফেলে দিল আর জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। তখনই আরব চেঁচাতে শুরু করল। আর কিছুক্ষণ পরে ওর শরীরের ভিতর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে ওই কলসির ভিতরে ঢুকে গেল। আরব, এই কলসিটা নিয়ে এই যজ্ঞকুণ্ডের উপরে রাখো। আজ এই আত্মার শেষকৃত্য সম্পন্ন করে ওকে মুক্তি দাও। গুরুজির কথায় আরব ওই কলসিটা নিয়ে শেষকৃত্য সম্পন্ন করল আর ওই আত্মাকে মুক্তি দিল। তখন সন্ধে 7টা বাজে। মাধবগড়ের জঙ্গলের মাঝখানে 4খানা টেন্ট লাগানো ছিল। কিছু লোক শহর থেকে এই জঙ্গলে পিকনিক করতে এসেছিল, তাই ওরা টেন্টের মধ্যে সেই সময় ঘুমিয়েছিল। কিন্তু ওদেরই মধ্যে কিছু ব্যতিক্রমী লোক, নিশা, অমিত, সোনিয়া আর রণবীর, নিজেদের টেন্টের বাইরে ক্যাম্প ফায়ার জ্বালিয়ে ক্যাম্পের সামনেই বসেছিল। কি ব্যাপার ভাই, আজকের ক্যাম্পের প্রথম দিন কি মজাই না হচ্ছে বল? আমার তো আজকে কিছুতেই ঘুমোতে ইচ্ছে করছে না। সত্যি বলেছো তুমি, এখানে এসে তো আমার ভীষণ রোমান্টিক ফিলিং আসছে। তুমি কি বলো রণবীর? তোমাদের শুধু অজুহাত চাই একসঙ্গে থাকার। আমি তো অন্য কিছু প্ল্যান করছি। এই দেখো। ও ওয়াও, এই বাড়িটা তো কোনো মহল মনে হচ্ছে রে। এই মহলটা মাধবনগর গ্রামে আছে, এই জঙ্গল থেকে বেশি দূরে নেই। আরে বাহ, কিন্তু এই ফটোতে এত রহস্যময় লাগছে কেন বলতো? তার পিছনেও একটা কাহিনী আছে। 150 বছর আগে এই রাজপ্রাসাদে ঠাকুর বীর প্রতাপ এখানে নিজের পরিবারের সাথে থাকতেন। ওনার পরিবারে ওনার স্ত্রী ইন্দুমতি আর ওনার এক ছেলে অঙ্কুশ প্রতাপ থাকত। বীর প্রতাপ ছিলেন খুবই লোভী মানসিকতার। উনি মনে মনে চাইতো যে ওনার একমাত্র পুত্র ওনার থেকেও বেশি বড়লোক বাড়ির মেয়েকেও যেন বিয়ে করে। কিন্তু অঙ্কুশের গ্রামের একেবারে গরিব একটা মেয়েকে বেশি পছন্দ ছিল। ও বাবা বীর প্রতাপের অনুমতি ছাড়াই অনন্যাকে বিয়ে করে নেয়। আর তাই বীর প্রতাপের রাগ আগুনের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। বীর প্রতাপ তখন নিজের ছেলে অঙ্কুশকে এক তান্ত্রিক বাবার সাহায্যে মন্ত্রপুত যজ্ঞ করে ওনার ছেলেকে মেরে ফেলে। আর সেই সময় ওই তান্ত্রিক বাবা অঙ্কুশের আত্মাকে এক মন্ত্রপুত মাটির কলসিতে আবদ্ধ করে দেয়। তারপর বীর প্রতাপ ওই মাটির কলসিটা নিজের প্রাসাদেই কোথাও লুকিয়ে রাখে। এক মিনিট, অঙ্কুশের আত্মাকে এভাবে লুকিয়ে রাখার মানেটা কি? ওরা দুজনে একে অপরকে একেবারে আপ্রাণ ভালোবাসত। তাই বীর প্রতাপ নিজের ছেলেকে যেমন করে হোক খুন করতে চেয়েছিল। উনি বেশ ভালো করে জানত যে মৃত্যুর পর অঙ্কুশের আত্মাকে অনন্যা অবশ্যই বাঁচাতে আসবে। তাই জন্যই তো বীর প্রতাপ আগে থেকেই নিজের ছেলের আত্মাকে মাটির কলসিতে আবদ্ধ করে দেয়। বীর প্রতাপের সময় এক সতীদাহ প্রথার চল ছিল, যেখানে একজন স্বামী মারা গেলেই সেই স্বামীর জ্বলন্ত চিতাতে তার স্ত্রীকে জোর করে ধাক্কা দিয়ে ফেলে পুড়িয়ে মারা হতো। আর সেই প্রথা চলার কারণে বীর প্রতাপ নিজের পুত্রবধূ অনন্যাকে সেই চিতার মধ্যে ঠেলে ফেলে দেয়। অনন্যার আত্মা শেষ পর্যন্ত স্বীকারই করতে চায়নি যে তার স্বামী অঙ্কুশ মারা গেছে। তাই অনন্যার আত্মা ফিরে আসে এবং প্রতিশোধ নেওয়ার জন্য নিজের শ্বশুরের গলা টিপে মেরে ফেলে। তারপর থেকেই এই রাজপ্রাসাদ একেবারে বিলীন হয়ে যায়। কিন্তু রাত হলেই কিছু কিছু মানুষ কখনো অনন্যা আশেপাশে যে ঘুরে বেড়াচ্ছে সেটা অনুভব করতে পারত। আবার কিছু কিছু মানুষ অনন্যাকে দেখতেও পেত। আর কেউ যদি ভুল করে ওই ধ্বংস রাজপ্রাসাদের পাশে যায়, তাকে অনন্যা একেবারেই মেরে ফেলে। এবারে বলো, ওখানে আমাদের যাওয়া উচিত নাকি নয়? আমরা ওখানে সবাই যাব আর অনন্যার সাথে একটা সেলফি তুলে তবেই আসবো। এই কথা শোনার পরেই বাকিরা হেসে ওঠে আর ওই রাজপ্রাসাদে যাওয়ার জন্য সবাই মিলে রওনা দেয়। রাতে ঘুটঘুটে অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে সবাই হাঁটতে হাঁটতে ওই রাজপ্রাসাদের সামনে পৌঁছে যায়। যেমনটা ফটোতে দেখেছি সেই রকমই, একদম ঠিকঠাক। চলো ভেতরে যাই। যেই সবাই ওই রাজপ্রাসাদের বড় দরজাটা খুলে, তখনই নূপুরের ছন ছন আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটা কিসের? আরে ওভার থিঙ্কিং ছাড়, এখন ভেতরে চল, কোনো পশুর আওয়াজ করছে। ঠিক বলেছিস, চলো ডার্লিং, আমরা ভেতরে যাই একসঙ্গে।
আমার তো ভয় এবার মাথাটা খুলেই পড়ে যাবে মনে হচ্ছে। ঠিক আছে স্টুপিড। এমনটা বলেই নিশা সোনিয়া আর রণবীরকে বলে, ঠিক 1 ঘন্টা পরে আমরা সবাই এখানেই দেখা করব, ঠিক আছে? ঠিক আছে। একদিকে নিশা আর অমিত প্রথমে করিডোরের কাছে যায়। অমিত তখন নিশার একটা হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। তখনই নিশা মুচকি হেসে অমিতকে বলে, যদি তোমার কিস চাই তাহলে আগে আমায় খুঁজে দেখাও। এমনটা বলেই নিশা হালকা করে অমিতকে ধাক্কা দেয়। তারপরেই নিশা ছুটে সামনের দিকে এগিয়ে যায়। তৎক্ষণাৎই অমিত আবার সেই নুপুরের আওয়াজ শুনতে পায়। তখন অমিত মন দিয়ে শোনে যে ওই আওয়াজটা পাশে থাকা করিডোরের ভেতর থেকেই আসছিল। অমিত আস্তে আস্তে ওই করিডোরের কাছে যায়। তারপর সে দেখে যে একজন মধ্যবয়সী মেয়ে, যে নাকি বিয়ের সাজে সজ্জিত, নুপুর পরে ছন ছন করে হেঁটে চলেছে। অমিত মেয়েটার পেছনে ছিল বলে অমিত ভালো করে ওই মেয়েটার মুখটা কিছুতেই দেখতে পাচ্ছিল না। তবে ওই মেয়েটাকে দেখে অমিতের ভয় বুক ধরপড়ানি যেন ক্রমশ বেড়েই চলেছিল। তবুও অমিত মেয়েটার পিছু করা ছাড়ছিল না। ওই মেয়েটা করিডোরের স্টোর রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, আর অমিতও তৎক্ষণাৎই তার পেছনে দাঁড়িয়ে পড়ে। অমিত তখন দেখতে পায় ওই মেয়েটার সামনে ওই ঘর থেকে একটা বৃদ্ধ লোক বেরিয়ে আসছে, যার পোশাক ছিল রাজাদের মতো। মাথায় ছিল মুকুট আর হাতে একটা লাঠি। আচমকাই সেই লোকটা মেয়েটার চুল ধরে টানতে থাকে। আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। উনি ওই মেয়েটার চুল ধরে টানতে টানতে সামনের ব্যালকনির দিকে নিয়ে যাচ্ছিল। অমিত এই ঘটনাগুলো চোখের সামনে দেখে ওদের পেছন পেছন এগিয়ে যায় পরের ঘটনা দেখবার জন্য। ওরা ব্যালকনিতে পৌঁছানো মাত্রই নিচের দিকে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছিল, যাতে চারিদিকে আলোকিত হয়ে উঠেছিল। আমায় ছেড়ে দিন বাবু মশাই, ছেড়ে দিন আমায়। এটা কোনো অন্যায় নয়, এটা হলো সতীদাহ প্রথা। এমনটা বলেই ওই বৃদ্ধ মানুষটা ওই মেয়েটিকে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়। মেয়েটি আগুনের মধ্যে পড়ে ছটফট করে এদিকে ওদিকে পালাতে থাকে, কিন্তু আগুনের এত তীব্রতায় মেয়েটি জ্বলে পুড়ে মরে যায়। মেয়েটির এমন কষ্টের আর্তনাদ নিমেষে পুড়ে ছাই হয়ে যায়। এই দৃশ্য অমিত চোখের সামনে দেখে এবং এই ভয়ঙ্কর মৃত্যু দেখে অমিত একেবারে স্তব্ধ হয়ে যায় ভয়ে। তৎক্ষণাৎই অমিত সেখান থেকে দৌড়ে পালায়। নিশা, নিশা! অমিত তখন প্রাণপণে ওখান থেকে ছুটে পালানোর চেষ্টা করছে, কিন্তু আচমকাই অমিত দৌড় থামিয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ ওর সামনে সেই মেয়েটি দাঁড়িয়েছিল। সেই মেয়েটি যে কিনা কিছুক্ষণ আগেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল। ওই মেয়েটাই তখন শান্তভাবে অমিতের সামনে দাঁড়িয়েছিল, আর অমিত তখন ভয় কাঁপছিল, কারণ এই মেয়েটি অমিতের একদমই কাছে চলে এসেছিল। আর তারপর আচমকাই ওই মেয়েটি অমিতের ভর টিপে ধরে। অমিত তখন হাতটা জোর করে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু এই মেয়েটি তখন অমিতের চুলের মুঠি ধরে টানতে টানতে ব্যালকনির দিকে নিয়ে যায়। তারপর ওই একইভাবে আগুন জ্বলতে শুরু করে নিচে। মেয়েটি অমিতকে ধাক্কা দিয়ে সেই আগুনের মধ্যে ফেলে দেয়। দাউ দাউ করে অমিত জ্বলতে শুরু করে। নিশা তখন অমিতকে নিয়ে খুব চিন্তা করছিল, তাই ও অনেক জায়গায় অমিতকে খুঁজে বেড়াচ্ছিল। আমি তুমি কোথায়? যদি এটা ইয়ার্কি হয় তাহলে প্লিজ এরকম করো না, ভালো লাগছে না আমার। অমিতকে বারে বারে ডাকছিল এবং এদিকে ওদিকে খুঁজছিল। নিশা কখনো কখনো নূপুরের শব্দ শুনতে পাচ্ছিল, আবার কখনো কখনো অন্যরকম শব্দ শুনতে পাচ্ছিল, যেগুলোতে নিশা আরো ভয় পেয়ে যাচ্ছিল। এত খোঁজার পর অমিতকে কোথাও খুঁজে পায় না, কিন্তু সোনিয়া আর রণবীর অন্ধকারে নিশাকে এসে ধাক্কা দেয়। সোনিয়া, রণবীর, সোনিয়া, অমিত না জানি কোথায় চলে গেছে। অনেক খুঁজেছি কিন্তু ওকে পাচ্ছি না আমি। কিন্তু তোমরা দুজনে তো একসঙ্গেই ছিলে, তাহলে ও কি করে আলাদা হয়ে গেল? আমি আর কি ছলে। নিশার কথাটা একেবারে শেষ না হতে হতেই ওই তিনজন ওখানে আবার নূপুরের শব্দ শুনতে পায়, যেটা ক্রমশ বেড়েই চলেছিল। ওরা তখন তিনজন দেখে ওই বিয়ের সাজে সজ্জিত মেয়েটি ওদের তিনজনের সামনের দিকে এগিয়ে আসছে। ওরা তখন একেবারেই কিছুই বুঝতে পারছিল না যে ওখানে এসব কি হচ্ছে।
ওই মেয়েটি ওই তিনজনের কাছে আসতেই আচমকাই ওই মেয়েটার ঘোমটা মুখ থেকে সরে যায়, আর ওই তিনজন দেখতে পায় মেয়েটির মুখ আগুনে ঝলসে গেছে, আর চোখ দুটো একেবারে টক টকে লাল হয়ে ফুটছে। এমন দৃশ্য দেখে ওই তিনজন ভয়ে আতঙ্কে কাঁপতে শুরু করেছিল। তৎক্ষণাৎই তিনজন একসঙ্গে মেইন ডোরের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। ওরা মেইন ডোরের কাছে আগে পৌঁছতেই মেইন ডোরটা বন্ধ হয়ে যায়। ওই তিনজন আপ্রাণ চেষ্টা করছিল দরজাটা খোলার জন্য, কিন্তু ওই দরজাটা ওরা কিছুতেই খুলতে পারেনি। ওই মেয়েটি যখন ওই তিনজনের কাছে চলে যায়, ওরা আবারও প্রাণপণে দৌড়ে দ্বিতীয় করিডোরের কাছে যায়। আবার ওই মেয়েটি ওদের পিছু নিচ্ছিল। আচমকাই সোনিয়া হোঁচট খেয়ে নিচে পড়ে যায় এবং সোনিয়া মাটিতে লুটিয়ে চিৎকার করে। সোনিয়া, সোনিয়া ওঠো, তাড়াতাড়ি ওঠো। নিশা আর রণবীর সোনিয়াকে আপ্রাণ চেষ্টা করে হাত ধরে উঠে দাঁড়াবার জন্য। তখনই এই ঝলসানো মুখের মেয়েটি দ্রুত এসে সোনিয়ার পা ধরে নেয়। মেয়েটির ভয়ানক মুখ সোনিয়ার একেবারেই শরীরের কাছে ছিল। এই ভয়ানক দৃশ্য দেখে সোনিয়া সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপরে ওই মেয়েটা এক নজরে নিশা আর রণবীরের দিকে তাকায়। তখনই ওরা ভয় পেয়ে পেছনে সরে যায়। তখন ওই মেয়েটা সোনিয়ার পা ধরে টানতে টানতে ব্যালকনির দিকে নিয়ে যায়। আবারও একইভাবে দাউ দাউ করে আগুন নিচে জ্বলতে শুরু করে। তখন নিশা নিজের মন শান্ত করে এইটাই ভাবার চেষ্টা করছিল যে এই সবকিছু কেনই বা হচ্ছে। ওরা সোনিয়ার আপ্রাণ চিৎকার শুনতে পাচ্ছিল। আমায় বাঁচাও, নিশা, রণবীর, এখানে তো কেউ আমায় টেনে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে, বাঁচাও। কিন্তু ওই মেয়েটা নিশার পা ধরে টানতে টানতে ব্যালকনির দিকে নিয়ে যাচ্ছিল। এটা অনন্যার আত্মা, তার মানে হলো যা আমরা পড়েছি সেই সব সত্যি। তুমি কি নিজের মনে মনে এরকম ভাবে কথা বলবে? ওখানে সোনিয়াকেও শেষ করতে যাচ্ছে। আমায় ভাবতে দাও। তারপর নিশার দৃষ্টি ওই ঘরেরই এক দরজার উপর পড়ে, যেটার ছিটকানিটা মন্ত্রপুত কার দিয়ে বাঁধা ছিল। ওরা দ্রুত গিয়ে ওই ছিটকানিটা খুলে দেয়। ওরা দুজনে দেখতে পায় ওই ঘরে বীর প্রতাপ সিংহর একটা ছবি ছিল। এটাই বীর প্রতাপের ঘর। হয়তো এখানেই কোথাও ওই হাঁড়ি লুকোনো রয়েছে, যাতে অঙ্কুশের আত্মা রয়েছে। ওরা দুজন অনেক জায়গায় খোঁজে, কিন্তু ওই কলসিটা কিছুতেই ওরা খুঁজে পায় না। তখন ওরা দুজনে ওই বড় পেন্টিং এর কাছে যায়। যেই পেন্টিং এর উপরে ওরা হাত রাখে, অবাক হয়ে যায়। তারপরেই ওরা পেন্টিং এর পেছনে একটা গুপ্ত দরজা দেখতে পায়, যার ভেতরে মাটির কলসিটা রাখা ছিল। আর অন্যদিকে সোনিয়ার চিৎকারের আওয়াজও ওরা ভালো করে শুনতে পাচ্ছিল। আমায় ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি, ছেড়ে দাও আমায়। তখনই নিশা দ্রুত এগিয়ে গিয়ে ওই মাটির কলসিটা হাতে তুলে নেয় এবং এক আছাড়ে ভেঙে ফেলে। তৎক্ষণাৎই ওই কলসি থেকে অঙ্কুশের আত্মা বেরিয়ে আসে এবং ঝড়ের থেকেও দ্রুত গতিতে ও বাইরে চলে যায়। অনন্যা সোনিয়াকে যেই আগুনে ঠেলে ফেলে দিতে যাবে, তখনই ও অঙ্কুশের আওয়াজ শুনতে পায়। অনন্যা, এমনটা করো না, দেখো আমি এসে গেছি। এমনটা শুনেই অনন্যা সোনিয়াকে ছেড়ে দেয়। সোনিয়াও তখন বড় বড় দীর্ঘশ্বাস ফেলছিল। অনন্যা তারপর পেছনে ফিরে দেখে অঙ্কুশ তখন দুহাত বাড়িয়ে অনন্যার জন্য দাঁড়িয়ে রয়েছে। অঙ্কুশ! অনন্যা এক ছুটে অঙ্কুশের কাছে চলে যায়। অনন্যাকে অঙ্কুশ একেবারে জাপটে জড়িয়ে ধরে। সোনিয়া, সোনিয়া, তুমি ঠিক আছো তো? নিশা আর রণবীর সোনিয়ার কাছে পৌঁছে যায়। সোনিয়াকে তারপর মাটি থেকে তোলে। ওরা তিনজনেই আলিঙ্গন করে দাঁড়িয়ে থাকে এবং অনন্যা আর অঙ্কুশের দৃশ্য দেখে ওরা অবাক হয়ে যায়। এবার আমি সারা জীবন তোমার সাথে থাকব, এই প্রাসাদেই। আর কথা দাও, তুমি আর কারোর প্রাণ নেবে না। এই কথা শোনার পর অনন্যার চোখ থেকে জল বেরিয়ে আসে। আর তারপরেই ওরা দুজনে ধোয়া হয়ে কোথাও উধাও হয়ে যায়। তারপর তিনজন দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং অবশেষে নিজেদের প্রাণ বাঁচায়। সেই রাতের পর ওই প্রাসাদের সামনে যারাই যেত, অঙ্কুশ আর অনন্যার আত্মা ওই প্রাসাদে যে ঘুরে বেড়াচ্ছে সেটা সবাই দেখতে পেত। কিন্তু এখন ওই দুজন আর কাউকে কোনোভাবেই আঘাত করে না। বেঁচে থাকার সময় যে সুখ তারা পায়নি, এখন মৃত্যুর পর তারা অনেক সুখ প্রাপ্তি করছে। অজয় মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে পড়াশোনা করছিল। মানব শরীরের ব্যাপারে জানার ইচ্ছে দিনের পর দিন ওর ক্রমশ বেড়েই চলেছিল।
ও যখনই সুযোগ পেত গিয়ে ক্লাস অ্যাটেন্ড করত। মানব শরীরের প্রতি জানার ইচ্ছাটা ওর ক্রমশ বেড়েই চলেছিল। যখনই ও অ্যানাটমির ক্লাস অ্যাটেন্ড করত তখনই ও নিজের মধ্যে একটা আনন্দ অনুভব করত। ওর এই অভ্যেসের ব্যাপারে ওর সব বন্ধুরা ভালো মতোই জানত। সবাই ওর এই অভ্যেসের কারণে বারবার মজা করত, কিন্তু তাতে ওর কিচ্ছু যায় আসত না। একদিন কলেজে অ্যানাটমির ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেই ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছিল। অজয় ভীষণ আপসেট হয়ে পড়ল। কলেজ শেষ হওয়ার পর সন্ধে হয়ে গিয়েছিল, আর ওর মুডও ঠিক আবহাওয়ার মতনই খারাপ হয়ে গেছিল। ক্রমাগত বৃষ্টির সঙ্গে সঙ্গে আকাশে মেঘও ডাকছিল। হোস্টেলে লোডশেডিং হয়ে গিয়েছিল। অজয় হোস্টেলে সেই সময় পড়াশোনা করছিল। হঠাৎ করে ওর ফোনে একটা ফোন এলো। ফোনটা ওর ক্লাসমেট করেছিল। ভাই অজয়, শুনলাম নাকি আজকে অ্যানাটমির ক্লাসটা ক্যান্সেল হওয়ার জন্য তোর মুড অফ হয়ে গেছে, কিন্তু তোর মুড ঠিক করার জন্য আমাদের কাছে কিছু আইডিয়া আছে। আইডিয়া? কিসের আইডিয়া? ডিনার করার পরে আমি আর রাহুল গার্ডেনে ঘুরে বেড়াচ্ছিলাম, তখনই হঠাৎ করে দুটো অ্যাম্বুলেন্স এসে মর্গের বাইরে দাঁড়ালো। ওরা একটা ডেড বডি বের করে মর্গের ভিতরে রেখে গেল। ওখানে প্রফেসর ত্রিপাঠী ছিল। আমি শুনলাম যে ওই ডেড বডিটার পোস্টমর্টম নাকি আজ রাতেই হবে। উনি বোধহয় এখন পোস্টমর্টমই করছেন। তুই গেলে যেতে পারিস, তোর যা ইচ্ছে জেনে নিস। তুইও খুশি হয়ে যাবি, উনিও খুশি হবেন। কি আজে বাজে কথা বলছিস? এত রাতে পোস্টমর্টম? যদি আমার কথা বিশ্বাস করিস তাহলে যা তুই, না হলে কোনো ব্যাপার না। এটা বলেও ফোনটা কেটে দিল। অজয় ভাবছিল যে কি করবে। তখনই হঠাৎ করে হোস্টেলের লাইট চলে এলো। কি করব, এখানেই থাকবো না যাব? আমি গেলে আবার প্রফেসর রাগ করবেন না তো? কিছুক্ষণ এই চিন্তা করার পর অজয় ঠিক করল যে যাই হয়ে যাক না কেন, ও যে করেই হোক সেই মর্গে যাবে। কি আর হবে, স্যার হয়তো না বলবে। যদি উনি রাজি হয়ে যান তাহলে রাতে পোস্টমর্টমে নিজে অংশগ্রহণ করতে পারবে। এটা ভাবতে ভাবতে হোস্টেলের থেকে বাইরে বেরিয়ে পড়ল। জোরে বৃষ্টি হওয়ার দরুন ও রেনকোট পরেছিল। দ্রুত বেগে হাঁটতে হাঁটতে ও সেই মর্গে গিয়ে পৌঁছল, কিন্তু ওখানে কেউ ছিল না। ও মর্গের সিকিউরিটি গার্ডদের জোরে জোরে ডাকলো, শর্মা বাবু, শর্মা বাবু কোথায়? কিন্তু কারোর কোনো গলার আওয়াজ পাওয়া গেল না। ও আস্তে আস্তে অন্ধকার রাস্তা দিয়ে মর্গের দিকে এগোতে থাকলো। হঠাৎ করে ওখানকার সবকটা লাইট দপদপ করতে শুরু করল, আর জোরে জোরে মেঘ ডাকতে শুরু করল। আজকে আবহাওয়াটা ভীষণ খারাপ। প্রফেসর ত্রিপাঠী, আপনি কি ভিতরে? প্রফেসর ত্রিপাঠী! ডাকতে ডাকতে অজয় মর্গের দরজাটা খুলে দিল। ওখানে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল। শুধু একটু দূরত্বে ছোট ছোট লাল লাল বাল্ব জ্বলছিল, যেটা ওই পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে দিচ্ছিল। তখনই একটা ডেড বডির মুখের উপর থেকে কাপড় সরে গেল, আর চোখ খুলে অজয়ের দিকে তাকালো। ভয়ের চোটে অজয়ের গলা থেকে কোনো আওয়াজ বের হল না। ও ভয়ে ভয়ে আস্তে আস্তে পিছনে সরে যাচ্ছিল। তখনই পাশে পড়ে থাকা একটা ডেড বডি ট্রলির সঙ্গে ধাক্কা লেগে ও সেই বডিটার উপর পড়ে গেল। ট্রলির উপরে শুয়ে থাকা ডেড বডিটা ওকে জোরে করে চেপে ধরল। ওই ডেড বডিটা থেকে নিজেকে ছাড়ানোর জন্য জোরে করে সেই ট্রলিটাকে ধাক্কা মারল। ওই ট্রলিটা অন্য আরেকটা ট্রলির সঙ্গে গিয়ে ধাক্কা লাগলো, আর ওর মধ্যে থাকা ডেড বডিটা নিচে পড়ে গেল। আর সেই ডেড বডিটা অজয়ের পাটা জোরে করে চেপে ধরল। এটা দেখে ওর চোখ কপালে উঠে গেল। ও ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে দেখলো সেখানে কেউ নেই। ভয়ের চোটে মর্গ থেকে দৌড়ে পালাতে শুরু করলো, কিন্তু দৌড়তে গিয়ে দেখলো যে দরজাটা নিচে থেকে বন্ধ হয়ে গেছে। ও জোরে জোরে দরজাতে ধাক্কা মারতে শুরু করলো, কিন্তু দরজা খুলল না। কিন্তু কেউ ওর কথাও শুনল না। ভয়ের চোটে ওখানেই অজ্ঞান হয়ে গেল। এই সব কিছু ওর বন্ধুরা মিলেই করেছিল, যারা ওকে ভয় দেখাতে চেয়েছিল। ও অজ্ঞান হয়ে যেতেই যারা সবাই ডেড বডি হয়েছিল আর মজা করে ট্রলিতে শুয়েছিল, তারা মর্গের বাইরে বেরিয়ে গেল। অজয় এখনো ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল। বাইরের আবহাওয়া এখনো ভীষণ খারাপ, আর তার সঙ্গে সঙ্গে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ গর্জন করছে। বাইরের পরিবেশ পুরো ঠান্ডা হয়ে গেছিল, আর চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছিল। মনে হচ্ছিল যেন একটা মেঘের টুকরো আকাশ থেকে ভেঙে মর্গের ভিতর ঢুকে পড়েছে। লাশের পচা দুর্গন্ধ আরো বেড়ে উঠছিল, আর বাইরে কুকুরগুলো জোরে জোরে চেঁচিয়ে কাঁদছিল। অনেকক্ষণ ধরে যখন অজয় সেই মর্গের বাইরে বেরোলো না,
তখন ওর বন্ধুরা চিন্তিত হয়ে পড়ল, আর ওরা সোজা গিয়ে মর্গের ভিতর ঢুকে পড়ল। কিন্তু অজয়কে কোথাও খুঁজে পেল না। ওরা চারিদিকে অজয়কে খুঁজতে শুরু করল। ভাই, আমরা তো অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু অজয় তো এখান থেকে বাইরে বেরোয়নি, তাহলে গেল কোথায়? ভাই, সেটাই তো বুঝতে পারছি না। এবার কি করব? যদি কোনো প্রফেসর জানতে পেরে যান যে আমাদের জন্যই অজয় এখানে এসেছিল আর উধাও হয়ে গেছে, তাহলে আমরা ফেঁসে যাব। তাড়াতাড়ি চল, ঘরে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালবেলা দেখা যাবে যে কি করা যায়। দুজনে আর একবার মর্গের চারিদিকে ভালো করে দেখল, কিন্তু অজয়কে কোথাও দেখতে পেল না। ওরা চুপচাপ মর্গের গেটটা বাইরে থেকে আটকে দিয়ে বাড়িতে ফিরে এলো। দুজনের ঘরই আলাদা আলাদা জায়গায়, কিন্তু যেই ওরা নিজেদের ঘরে ঢুকল, পচা গলা দেহের দুর্গন্ধ ওদের ঘরে আসতে শুরু করলো। ওরা যেই নিজেদের ঘরের লাইটটা জ্বালল, দেখতে পেল সামনে স্ট্রেচারে দুখানা লাশ পড়ে রয়েছে। ওই লাশগুলোকে দেখে ওরা দুজন চেঁচাতে চেঁচাতে বাইরে বেরিয়ে এলো, কিন্তু মুখোমুখি ঘর থাকার কারণে দুজনের একে অপরের সঙ্গে ধাক্কা লাগলো। ভাই, ঘরের ভিতরে জানি না কোথা থেকে। আরে ভাই, তুই ওইসব কথা ছাড়, আমার ঘরে তো দুটো লাশ রয়েছে। লাশ দুটো কোথা থেকে এলো? আমিও তো এটাই বলতে চেয়েছিলাম যে আমার ঘরেও লাশ রয়েছে। তবে এই দুটো লাশ এলো কোথা থেকে ভাই? ওদের দুজনের কথা শুনে বাকি বন্ধুরাও ওখানে চলে এলো। ওদের মুখে এসব কথা শুনে বাকি বন্ধুরা ওদের দুজনের ঘর চেক করার জন্য গেল, কিন্তু দেখতে পেল ওখানে কোনো লাশ নেই। আরে, তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? দেখলাম তো তোদের ঘরে কিছুই নেই। মেডিকেলের স্টুডেন্ট হয়ে লাশ দেখে ভয় পাচ্ছিস? এটা বলে প্রত্যেকে যে যার ঘরে চলে গেল। বারান্দাতে শুধুমাত্র ওরা দুজনেই দাঁড়িয়েছিল। ওরা অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়েছিল। জোরে বিদ্যুৎ চমকে উঠল, আর সাথে সাথে ওখানে অন্ধকার হয়ে গেল। ওরা ভয়ে একে অপরের হাত শক্ত করে চেপে ধরল। দূরে দেখতে পেল যে একটা সাদা রঙের আলো। ক্রমশ সেই আলোটা ওদের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে ওদের ভয়ে অবস্থা খারাপ হয়ে গেল, কারণ ওই আলোটা অন্য কেউ নয়, বরং অজয় ছিল। কিন্তু ওকে দেখে একটা লাশ মনে হচ্ছিল। অজয়, এসব তোর কি হয়েছে? তোর এরকম অবস্থা? তুই আমাদের সঙ্গে মজা করছিস তাই না? কারণ আমরা তোর সঙ্গে মজা করেছিলাম। সরি ভাই, প্লিজ এবার তুই তোর গেট আপটা চেঞ্জ করে নে। ওদের কথা শুনে অজয় রাগে লাল হয়ে গেল। ওর চোখ লাল টকটক করছিল, ওর চোখ থেকে রক্ত বেয়ে নিচে পড়ছিল। মজা? আমি তোদের সঙ্গে কেন মজা করতে যাব? মজা তো আমার সঙ্গে করেছিস তোরা। আমি এই মুহূর্তে কারোর সঙ্গে মজা করার পরিস্থিতিতে নেই। এটা বলেও হাওয়ায় ভেসে উঠল। পুরো করিডোরে পচা গলা লাশের গন্ধ ছড়িয়ে গেছিল। ওরা দুজন ভয়ের চোটে একে অপরের হাত ধরে দৌড়তে শুরু করল, কিন্তু অন্যদিকে অজয় উঠতে উঠতে ওদের সামনে এসে রাস্তা আটকে দিল। ওকে দেখে ওরা দুজন ওখানেই দাঁড়িয়ে পড়ল। অজয় ওর কাঁধের উপরে হাত রাখল। ভয়ের চোটে ওদের মুখ থেকে কোনো আওয়াজও বেরোচ্ছিল না। সারা শরীর ঘামে ভিজে যাচ্ছিল ওদের। মনে হচ্ছিল যেন যে আজকেই ওদের শেষ দিন। ওরা দুজন দৌড়তে দৌড়তে লিফটের কাছে গিয়ে পৌঁছল। বারবার বোতাম টিপে লিফটটাকে আনার চেষ্টা করছিল ওরা, কিন্তু লিফটটা কোথাও যেন আটকে গেছিল। অজয় হাওয়ায় ভাসতে ভাসতে ওদের দুজনের কাঁধে গিয়ে বসে পড়ল। তখনই হঠাৎ করে লিফটের দরজা খুলে গেল। অজয় ওদের দুজনের সঙ্গে লিফটের ভেতরে ঢুকে পড়ল, কিন্তু যখন লিফটের দরজাটা খুলল তখন ওদের দুজনের লাশ ভিতরে পড়েছিল। পরের দিন সকালে কলেজে এই নিয়ে সবার মুখে মুখে কথা ছড়িয়ে পড়ছিল যে এত ভালো ভালো স্টুডেন্টদের এইভাবে মৃত্যু কিভাবে হলো। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।